শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে জাতিসংঘের এক কর্মীও রয়েছে। গাজায় বিমান হামলার পাশাপাশি স্থল হামলা পুনরায় শুরুর কথা জানিয়েছে ইসরায়েল। আইডিএফ জানায় উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে বিভক্তকারী নেতজারিম করিডোর দিয়ে সেনারা গাজায় প্রবেশ করেছে। এছাড়া অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলের বৃহত্তর এবং শক্তিশালী ফ্রন্ট লড়াই করতে পারে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়া হামাসের জন্য একটি সুযোগ বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে হামাস বলছে এ ধরনের প্রস্তাব জানুয়ারিতেই তারা মেনে নিয়েছে। ইসরায়েল যুদ্ধবিরতির শর্তাবলী থেকে বেরিয়ে এসেছে বলেও অভিযোগ গোষ্ঠীটির। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। এদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে শত শত মানুষ বিক্ষোভ করেছে। গাজায় ইসরায়েলের বিমান হামলার নিন্দা জানিয়েছে তারা। এ সময় অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। এছাড়া মঙ্গলবার স্থানীয় সময় রাতে ইসরায়েলের তেল আবিবে জড়ো হয় হাজারো মানুষ। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন সেন্ট্রাল নিউ মেক্সিকো কমিউনিটি কলেজের পিএইচডি ফ্যাকাল্টি ডক্টর দিদারুল ইসলাম মানিক। ডক্টর দিদারুল ইসলাম মানিক, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যে বিষয়টি জানতে চাই যে ফিলিস্তিনিদের এই অবস্থার আসলে শেষ কোথায়? তারা তাদের কাছে বিচার চাইতে পারে? এটা খুব কমপ্লেক্স এটার অ্যান্সারটা আসলে, কারণ হচ্ছে আমরা যদি দেখি এটা তো আসলে একদিনের সমস্যা না, এটা হচ্ছে অলমোস্ট আপনার কত 70+ ইয়ার্স হয়েছে আমরা জানি। তো কিছুদিন আগে কিন্তু সিজফায়ার হয়েছে এবং অনেকে এটা আমাদের ইভেন আমি যেখানে আছি নিউ মেক্সিকোতে সেখানে সেলিব্রেট করছে প্যালেস্টাইনিয়ান কমিউনিটি, যেটা তাদের জন্য একটা জয়। তো আমরা যেটা দেখছি যে এটা হিস্টোরিক্যালি মিনস লাস্ট আপনি যদি বেশ অনেক বছর দেখেন যে রমজান মাসে কিন্তু কোনো না কোনো ভাবে হচ্ছে ইসরায়েলি অ্যাগ্রাসন আমরা দেখছি প্যালেস্টাইনে। তো আপনার কোশ্চেন যে এটা শেষ কোথায়, তো এই প্রশ্নের উত্তর আসলে আমি মনে করি এখনো অনেকের অজানা আসলে এটা শেষ কোথায়। কারণ হচ্ছে এখানে তো আসলে একটা বড় পলিটিক্স। আপনারা জানেন যে নেতানিয়াহু যেটা আবার নতুন করে আপনার এই ওয়ার ইনিশিয়েট করছে কয়েকদিন আগে। তো নেতানিয়াহু হচ্ছে সবচেয়ে আনপপুলার এখন আপনার প্রাইম মিনিস্টার ইসরায়েলের। এটা হচ্ছে এখানে একটা পলিটিক্স। আরেকটা হচ্ছে যে এখানে যখন গাজা প্যালেস্টাইন ইস্যু আসে সারা পৃথিবীর মানুষ কিন্তু নিশ্চুপ। আমরা দেখি তো সাম এক্সটেন্ট আপনার হচ্ছে প্রোটেস্ট হচ্ছে, কিন্তু আপনি যদি আমেরিকা সহ পৃথিবীর ওয়েস্টার্ন ওয়ার্ল্ড দেখেন তাদের কিন্তু প্রো ইসরায়েল পলিসি আসলে। সো ফলে হচ্ছে এখানে যতদিন পর্যন্ত না হচ্ছে বিশ্ব মোড়ল যাদেরকে আমরা মনে করি যাদের পলিটিক্যালি যারা হচ্ছে আপনার পাওয়ার হোল্ড করে এবং মিলিটারি আপনার হলো সুপার পাওয়ার, তো তাদের হচ্ছে আসলে এই ব্যাপারটা আপনার নেগোশিয়েট করতে হবে। আদার দেন হচ্ছে এটা শুধু এই প্যালেস্টাইনদের পক্ষে এটার সমাধান করা। ইভেন হচ্ছে আপনি যদি দেখেন যে আরব ওয়ার্ল্ড ওটা কিন্তু ডিভাইডেড, কিন্তু আরব ওয়ার্ল্ড হচ্ছে দেখবেন আপনি আহ একদিকে হচ্ছে আরব আমিরাত সৌদি তাদের একটা জোট, ওইদিকে আরো কিছু কান্ট্রি কাতার সহ আরো কিছু কান্ট্রি একটা জোট। তো এরকম আপনি যখন ডিভিশন থাকবেন তখন কিন্তু আপনি আপনার ভয়েসটা প্লেস করতে পারবেন না। তো এই জন্য হচ্ছে এটা খুবই একটা কনভলিউটেড এবং কমপ্লেক্স ইস্যু। আমি যেটা এখন আমার যেটা অবজারভেশন আর কি, এই সমস্যার আসলে খুব সহসা সমাধান হবে না। আর আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, যেটা আজকে আল জাজিরাতে আমি দেখলাম, সেটা হচ্ছে যে তাদেরকে অ্যানালাইসিস এরকম যে ইসরায়েল নতুন করে আবার অ্যাটাক করতেছে। তারা চাচ্ছে যে হামাসকে এনিহিলেট করতে, তাদেরকে এলিমিনেট করে দিবে পুরো থেকে। কিন্তু তাদের ভাষ্য হচ্ছে আল জাজিরা প্রতিবেদন মোতাবেক যে প্যালেস্টিনিয়ানদের বিশেষ করে হামাসকে হচ্ছে আপনার
নিঃশেষ করে দেয়া এটা খুবই টাফ কাজ, কারণ হচ্ছে আপনি দেখবেন যে 15 মাসের যুদ্ধে কিন্তু পারে নাই, তো নতুন করে আবার তাদেরকে অ্যাটাক করে তাদেরকে কিছু হয়তো মানুষকে হত্যা করতে পারবে, কিন্তু যেই উদ্দেশ্য হামাসকে আপনার হচ্ছে শেষ করে দেওয়ার মধ্য দিয়ে হচ্ছে সেখানে গাজাতে তারা তাদের আহ পুনঃ দখল করা আর কি, এটা দখলই তো আছে আসলে। তো এই জন্যই যে মানে মোট কথা হচ্ছে আসলে আমরা এখানে কোনো দেখতেছি না যে কনক্লুসিভ কোনো একটা, হয় না যে এটা আমরা দেখতেছি এটা সমাধানের পথে। তো এটা আমার কাছে মনে হয় এটা লং লং ওয়ে টু গো, আপনার অনেক অনেক দূর যেতে হবে। আর এখনকার আমেরিকান পলিসি যেহেতু আপনারা জানেন এটা, যে আমেরিকার একটা হিউজ ইনফ্লুয়েন্স আছে ইসরায়েলের, কারণ তাদের হচ্ছে বাজেটের 5% হচ্ছে কিন্তু ইউএস এর মিলিটারি খাতে যায়, আমেরিকার টোটাল বাজেটের 5%, ক্যান ইউ ইমাজিন, বিলিয়নস অফ ডলার। তো এই যে ধরেন এটা হচ্ছে, তো এটা করতেছে তারা ফর লং টাইম, হ্যাঁ, ওদের এটা বাড়তে পর থেকে। সো এই যে এই জায়গাটা যখন আপনার এটা একটা রিভিউ না করবে যে আমেরিকার পলিসি আসলে কি হবে ইসরায়েলের ক্ষেত্রে, তো এই পলিসি গুলো রিভিউ করা, প্লাস হচ্ছে আপনার ওয়েস্টার্ন ওয়াল, টি ইভেন হচ্ছে বিষয়ে আপনার কাছে জানতে চাই, আমরা দেখছি যে আমেরিকা, ফ্রান্স সহ বিভিন্ন দেশের জনগণও এক্ষেত্রে বিক্ষোভ করছেন। সেক্ষেত্রে ওই দেশের সরকার কেন এখনো নিশ্চুপ, তারা কেন কিছু করছে না? আচ্ছা, এটা ভালো প্রশ্ন। আপনি যদি দেখেন দেন আমেরিকার যেই গভর্নমেন্ট আসলে, এটা আপনার ইদার হচ্ছে এটা ডেমোক্র্যাট হোক রিপাবলিকান হোক, এখানে কিন্তু পলিসি মেকিং কিন্তু আপনার হচ্ছে যে ইসরায়েলের একটা বড় লবি থাকে। হ্যাঁ, আপনি যদি তাদের দেখেন যে এই গত 3-4টা আপনার প্রেসিডেন্ট ইলেকশন, এখানে বড় বড় পোস্ট কিন্তু হচ্ছে ইসরায়েলিরা। তো এখানে সব ইসরায়েলি তো আপনার জায়নিস্ট না, বা ইসরায়েলের, সরি, সব সব জুইশ হচ্ছে তারা জায়নিস্ট না, জায়ন হচ্ছে একটা পলিটিক্যাল আইডিওলজি। তো যেটা হচ্ছে আমেরিকার পলিটিক্যাল এটা স্ট্যান্ড, এটা কিন্তু ইট ডাজন্ট ম্যাটার এটা কি রিপাবলিকান নাকি ডেমোক্র্যাট। আমেরিকার পলিটিক্যাল তাদের মানে পলিসি যেটা তাদের, তাদের ফরেন পলিসি ইন টার্ম অফ আপনার ইসরায়েল, যেটা হচ্ছে তারা হলো কি বলে এটা, একটা কথা আছে না যে নিঃশর্ত ভাবে বা শর্তহীন ভাবে হচ্ছে সাপোর্ট করবে। সো ওই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন যে একটা দেশের হচ্ছে ফরেন পলিসি হচ্ছে যে ইসরায়েলের এজেন্ডাকে প্রমোট করা, এবং তারা এটাও ফিল করে যে ইসরায়েল জায়নিজম এবং হচ্ছে ক্রিশ্চিয়ানিটির এই দুইটার কিন্তু আইডিওলজি তারা একসাথে দেখে। সো ফলে হচ্ছে আমরা এটাও এক্সপেক্ট করতে পারি না যে আমেরিকান গভর্নমেন্ট হঠাৎ করে তাদের হচ্ছে তারা পিছু টান দিবে, ইসরায়েল থেকে তাদের সাপোর্ট উইথড্র করবে। সো ওইটার লাইকলিহুডও খুব কম। সো এই জন্যই আমি বলতেছি যে এই সমস্যাটা হচ্ছে এটা এটা হচ্ছে এটা মাল্টি ফ্যাসেট, এটার সাথে অনেক কিছু ইনভলভ। তো এখন অ্যাগেন আমার কাছে যেটা মনে হয়, এখানে যদি মুসলিম ওয়ার্ল্ড তারা যদি আরো ইউনাইটেড হয়, তাদের ভয়েসকে প্লেস করতে পারে, এবং শুধু এখানে আপনার প্রোটেস্ট করতে হয় না, যেমন আমি যেখানে আছি, যে কলেজে পড়াই, আমি যেখানে থাকি আলবাকার্কিতে, এখানে কিন্তু প্রোটেস্ট হচ্ছে। তো প্রোটেস্ট কিন্তু লাস্ট 15+ মান্থস কিন্তু হয়ে আসছে, এই যে আপনার সিজফায়ার আগ পর্যন্ত, হামাস যখন ইসরায়েলে অ্যাটাক করলো। আহ, তো ওই সেই থেকে কিন্তু মানে ইসরায়েল যখন মানে দুইটাই তো, হামাস অ্যাটাক করছে, পরে ইসরায়েল এটার আপনার কাউন্টার অ্যাটাক করছে, যেখানে 40,000+ প্যালেস্টাইন নিহত হয়েছে। তো এইটা কিন্তু অ্যাক্রস দ্য আমেরিকা হচ্ছে ক্যাম্পাস গুলোতে। তো আপনি যদি জি। দেখেন যে এই যে রিসেন্ট যে ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে কলম্বিয়া ইউনিভার্সিটি একটা হচ্ছে ল পাস করছে, সেটা হচ্ছে আমেরিকান গভর্নমেন্ট তাদের হচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি দিবে, এবং এটার এগেনস্ট এটার হচ্ছে যে কন্ডিশন হচ্ছে যে যে তাদের পলিসিটা হতে হবে আপনার প্রো ইসরায়েলি, এবং এখানে কোনো প্রোটেস্ট করতে পারবে না। আপনারা জানেন যে কলম্বিয়া ইউনিভার্সিটি সহ অনেকেই প্রোটেস্ট হচ্ছে। তো এখন ধরেন যদি এরকম যদি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যদি এরকম করে গভর্নমেন্ট যদি আপনার আহ, সাবসিডাইজ করে, তো অবশ্যই, এক্ষেত্রে কিন্তু এবং আমরাও বর্তমানে যে বর্বরতার চিত্র আমরা দেখতে পাচ্ছি, আশা করি যে বিভিন্ন দেশ এবং জাতিসংঘ সহ এগিয়ে আসতে হবে এই যুদ্ধ আসলে বন্ধে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর দিদারুল ইসলাম মানিক, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে আজ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিনের সংলাপে অংশ নেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। বেলা ৩টায় সংসদ ভবনের এলডি হলে শুরু হবে এই সংলাপ। লিখিত মতামত পাওয়ার পর অন্য দলগুলোকে সংলাপে ডাকবে কমিশন। জানা গেছে এই পর্যন্ত 15টি দল মতামত জমা দিয়েছে। সকালে লিখিত মতামত জমা দেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর। তবে এখনও বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলোর অনেকেই লিখিত মতামত জমা দেয়নি। আগামী শনিবার 2টি এবং রোববার 1টি দল জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপে অংশ নেবে। পর্যায়ক্রমে সব দলকে আমন্ত্রণ জানানো হবে। আর এই সংলাপে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ।
নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ সহ ৬টি খাতের সংস্কার প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হচ্ছে আজ। ঈদের আগে ২৪শে মার্চ পর্যন্ত ধারাবাহিকভাবে দলগুলোর সাথে আলোচনা হবে। এই আলোচনায় সংস্কারের পাশাপাশি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপও নির্ধারণ হওয়া উচিত বলছেন রাজনীতি বিশেষজ্ঞরা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। দেশের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে আলাদাভাবে ৬টি কমিশন গঠন করে সরকার। এরই মধ্যে সংস্কার প্রতিবেদনও জমা দেয়া হয়। আনুমানিক ২০০০ এসব প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য গঠন করা হয় ঐকমত্য কমিশন। এরই মধ্যে সংস্কারের সুপারিশগুলো ছক আকারে দলগুলোর কাছে পাঠিয়ে মতামত চাওয়া হয়েছিল। এরই মধ্যে ১৫টি দল তাদের মতামত জানিয়েছে। বেশ কিছু পার্টি তাদের মতামতটা জানিয়েছে, আবার কিছু ১৬টা পার্টি বোধহয় বলছে যে তারা ১-২ দিনের মধ্যে তাদের মতামতটা জানাবে। তার মধ্যে বেশ কিছু বড় বড় পার্টিও আছে। এবার রাজনৈতিক দলগুলোর সাথে সব সুপারিশ নিয়ে আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। ঈদের আগে ২৪ মার্চ পর্যন্ত এই আলোচনা চলবে। ধারাবাহিকভাবে সব দলের সাথে আলোচনা হবে। এখন 1-to-1 পার্টিগুলোর সাথে কথা বলবে, যে তাদের আরও যেটা হয় যে হিউম্যান ইন্টারেকশনের মাধ্যমে জানবে যে কোথায় কোথায় তাদের কি অবজারভেশন, কোথায় তাদের রিজার্ভেশন আছে, কি করলে আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনটা আমাদের স্মুথ হবে। রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, আলোচনার মাধ্যমে নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ সরকারকে দিতে হবে। সংস্কার যেরকম প্রয়োজন, ঠিক অনুরূপভাবে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য নির্বাচনেরও একটা প্রয়োজনীয়তা আছে, এবং সেটা মনে রেখেই অধিকাংশ রাজনৈতিক দলগুলোই নির্বাচনের ব্যাপারে সরকারের একটা সুস্পষ্ট রোডম্যাপ বা একটা সুস্পষ্ট বক্তব্য তারা প্রত্যাশা করছে। ঐকমত্য কমিশন প্রতিটি সুপারিশের বিষয়ে সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা করেন। সেনাপ্রধানের সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবগত করেন। এই সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান। এছাড়াও বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতে উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন নিয়ে প্রধান উপদেষ্টাকে অবগত করেন সেনাপ্রধান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়ের উৎস নিয়ে দেশের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিতর্ক, কিন্তু ফ্যাসিবাদের সঙ্গে জড়িত কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে এই অর্থ অনুদান আসছে না বলে দাবি এনসিপি নেতাদের। অভিযোগ, রাজনৈতিকভাবে নাজেহাল করতেই ছড়ানো হচ্ছে এমন মিথ্যাচার। এদিকে বিশ্লেষকদের মতে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের সকল দলেরই আয়ের উৎস জনসমক্ষে প্রকাশ করা উচিত। গত ২৮ ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে জাঁকজমকপূর্ণ আয়োজনে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরপর রমজানে প্রতিদিন গণইফতার আয়োজন, অভ্যুত্থানে আহতদের সম্মানে ও পরে ৫ তারকা হোটেলে রাজনীতিবিদ ও বিশিষ্ট জনদের নিয়ে ইফতার আয়োজন করে নবগঠিত দলটি। যেখানে দলের অধিকাংশ নেতৃত্বই তরুণ, সেখানে এমন ব্যয়বহুল আয়োজনের অর্থের উৎস নিয়ে বিতর্ক ওঠে। আত্মপ্রকাশের পর থেকে প্রায় প্রতিদিনই দলটির অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। তাদের অভিযোগ, এখানে অর্থায়ন করছে ফ্যাসিবাদের মদতপুষ্ট বিভিন্ন ব্যবসায়ীরা। তবে এমন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছে এনসিপির নেতাকর্মীরা। অহেতুক যে অভিযোগটা করা হয়েছে যে বসুন্ধরা কিংবা এসালম গ্রুপ থেকে বড় ধরনের আর্থিক অনুদান কিংবা হেল্প করা হয়েছে, এটা আসলে সম্পূর্ণই ভিত্তিহীন। কারণ এই অভিযোগগুলো যেটা করতেছে সেটা আমরা যতটুকু দেখতেছি যে সেটা হচ্ছে যে জাস্ট রাজনৈতিক বিরোধিতার স্বার্থে।
বিভিন্ন মহলের শুভাকাঙ্ক্ষী ও নিজস্ব নেতাকর্মীরাই এখন দলটির মূল অর্থ যোগানদাতা দাবি এনসিপি নেতাদের। ভবিষ্যতে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে নেওয়া হবে অনুদান, স্বচ্ছ করা হবে অর্থনৈতিক ব্যবস্থা। দলের একটা ফিনান্সিয়াল পলিসি আমরা অলরেডি খসড়া করেছি। খুব দ্রুতই আমরা এটা আপনাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের আহ্বায়ক সদস্য সচিব জনসম্মুখে হাজির করবেন। আমরা এখানে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক থেকে আমরা ক্লাউড ফান্ডিং এর আমরা আহ্বান জানাবো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আয়ের উৎস ও ব্যয়ের খাত পরিষ্কারভাবে তুলে ধরলে তা হতে পারে একটি নতুন দৃষ্টান্ত। ফান্ডিং এর বা টাকা পয়সার বিষয়গুলো যদি আপনার যদি ট্রান্সপারেন্ট না হয়, এটা তো একটা নিজেদের ভিতরেও তো একটা কি বলা চলে, নিজেদের ভিতরে একটা বিভেদ থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। তারা যদি এটা করে অন্য দলগুলো একটা চাপে পড়ে যাবে এবং তারা সেই বিষয়গুলো আমি মনে করি যে প্রকাশ করতে বাধ্য হবে। এনসিপির পাশাপাশি বড় রাজনৈতিক দলগুলো নিজেদের আর্থিক ব্যবস্থাপনা স্পষ্ট করলে জনগণের গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইলে পরিণতি গণভবনের মতো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার সন্ধ্যায় কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে তারা যে দলেরই হোক না কেন প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে ফায়দা নিতে স্বৈরাচারকে ফেরানোর জন্য কূটনীতিতে যুক্ত হচ্ছেন। উত্তরপাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করা হয়, 5 আগস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনের যে পরিণত হয়েছে, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে ঠিক তাদের পরিণতি এবং তাদের ফলাফল একই রকম হবে। দু একটি রাজনৈতিক দল নির্বাচন ইস্যুতে ভিন্ন সুরে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন পরিস্থিতি চলতে থাকলে স্বৈরাচারের ফেরার পথ সুগম হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিভিন্ন দলের নেতারা জাতীয় ঐক্য ধরে রাখার ওপর জোর দেন। বুধবার রাজধানীর লেডিস ক্লাবে রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল। এতে যোগ দেন জামাত, এলডিপি, এনসিপি, নাগরিক ঐক্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিভিন্ন দলের নেতারা যে কোনো মূল্যে রাজনৈতিক ঐক্য ধরে রাখার আহ্বান জানান। রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিরোধ বা বসার মতো পরিবেশ আসলে দেশে থাকে না। রাজনৈতিক নেতৃত্বের ভিতরে যদি অনৈক্য তৈরি হয়, সেখানে অরাজনৈতিক শক্তিগুলো কিন্তু আসলে সুযোগ সন্ধানী হয়ে ওঠে। নির্বাচন কমিশনের উচিত হবে শিডিউলগুলি ডিক্লেয়ার করা যত সময়ে, তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে মাঠে নেমে পড়বে, প্রস্তুতি গ্রহণ করবে। একটি মানুষ যদি 230-35 বিলিয়ন টাকা আমাদের দেশ থেকে লুট করে নিয়ে যায়, তাহলে এই দেশের ডেভেলপমেন্টের আর কোনো সুযোগ নেই। সুতরাং এখানে ঐক্যবদ্ধ হইতে হবে, নো করাপশন। বিএনপি মহাসচিব বলেন, আমরা এখনো কঠিন সময় পার করছি। গণতন্ত্র কবে ফিরে আসবে সে অপেক্ষায় আছে দেশের মানুষ। ন্যূনতম সংস্কারগুলোকে করে যেন আমরা একটা জনগণের প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট তৈরি করতে পারি, জনগণের প্রতিনিধিত্বমূলক একটা সরকার গঠন করতে পারি, যারা সেখানে নির্ধারিত করবেন পরবর্তী সংস্কারগুলো কিভাবে হবে, কিরূপে হবে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, স্বৈরাচার যেন আর ফিরে আসতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা, এমনকি দু একটি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায়। আমরা মনে করি জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। নির্বাচন যত বিলম্বিত হবে দেশের সংকট তত বাড়বে বলেও দাবি করেন বক্তারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে মারামারির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে দাবি করা হয়েছে। বুধবার রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুরে দ্য বুফে প্যালেস রেস্টুরেন্টে আয়োজিত সভায় সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায় বিকেল 5টার পর অনুষ্ঠান শুরু হলে কিছুক্ষণ পরেই সভাস্থলে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে কয়েকজনকে লাঠি ও কাঁচের প্লেট ছুঁড়ে মারতে দেখা যায়। এতে কয়েকজন রক্তাক্ত হন এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার মূল উদ্দেশ্য কী এবং কারা এর পেছনে রয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঈদ উপলক্ষে 3 এপ্রিল নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করার প্রস্তাব উঠতে পারে আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে। এটি অনুমোদন হলে এবার 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। চাঁদ দেখা সাপেক্ষে 31 মার্চ পবিত্র ঈদ উল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই 5 দিনের ছুটি নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কাগজপত্রে 29 মার্চ শুরু হচ্ছে ঈদের ছুটি, কিন্তু 28 মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একই সঙ্গে এই দিনে পবিত্র শবে কদরের ছুটিও। ফলে বাস্তবে ছুটি শুরু হচ্ছে 28 মার্চ থেকে। আগের ঘোষণা অনুসারে ছুটির শেষে অফিস খোলার কথা ছিল 3 এপ্রিল বৃহস্পতিবার। এর পরের দুদিন আবারও সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এখন 3 এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি হলে 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বহু মালিকের গাড়ি একক প্রতিষ্ঠানের অধীনে চালানোর উদ্যোগে একটি রুট চালুর পর যাত্রীদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। তবে কিছু ক্ষেত্রে আছে অভিযোগ, বিশেষ করে ঘোষণামতো টিকিট কাউন্টার ও স্টপেজ না থাকা, বাসের অপ্রতুলতা, বেশি ভাড়া আদায় সহ কিছু বিষয়ে যাত্রীরা ক্ষুব্ধ। কর্তৃপক্ষ বলছে 42টি রুটের সবকটি চালুর পর থাকবে না কোনো অভিযোগ। রাজধানীর সড়কে পরিবহন সংকটে যাত্রী ভোগান্তি আর বাস চালকদের পাড়াপাড়ির গল্প প্রতিদিনের। যাত্রী হয়রানি বন্ধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে শতাধিক রুট বিলুপ্ত করে 42টি রুটে একক কোম্পানির মাধ্যমে বাস চলাচল ব্যবস্থার ঘোষণা দেন সড়ক উপদেষ্টা। নতুন এই ব্যবস্থার নাম দেওয়া হয় গ্রিন ক্লাস্টার বা সবুজ গুচ্ছ। গাবতলী থেকে নারায়ণগঞ্জের চাষড়া পর্যন্ত প্রথম রুটটি চালু করা হয়েছে গত 25 ফেব্রুয়ারি। প্রাথমিকভাবে 35টা বাস এই সংশোধিত 21 নম্বর রুটে অনুমোদন দিয়েছি। 35টার মধ্যে প্রথম দিন ছিল 20টি চলাচল শুরু করেছিল প্রথম দিন উপলক্ষে, পরবর্তীতে এখন 25টি বাস চলাচল করছে। আর এটির বাস ভাড়া নির্ধারণ হয়েছে প্রথম 2 কিলোমিটার 20 টাকা, পরবর্তীতে প্রতি কিলোমিটারে 5.5 টাকা করে। 3 মাসে আমাদের একটি সাব কমিটিও কাজ করছে, সেখানে সকল সংশ্লিষ্ট অংশীজনকে নিয়ে আমরা হয়তো 20টির মতো রুটে নন এসি বাস দেওয়ার চেষ্টা করব। সরেজমিন ঘুরে দেখা গেছে নতুন রুট নিয়ে যাত্রীদের ব্যাপক আগ্রহ। বিশেষ করে এসি বাস তাদের স্বস্তি দিয়েছে বেশ। তবে কিছু অভিযোগও আছে যাত্রীদের। আমাদের আরো গাড়ি প্রয়োজন, এখানে ঢাকা থেকে নারায়ণগঞ্জে আরো অনেক গাড়ি প্রয়োজন। গাড়ি দ্রুত যদি বাড়ান আর এসি এবং নন এসিও চালু করেন। আর সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বলছে বিষয়টি তাদের নজরে এসেছে, এজন্য নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। প্রত্যেকটা বাস ফিজিক্যালি ইন্সপেকশন করব যে এই বাসগুলো যারা চলছে এমন যেন না হয় যে মেয়াদোত্তীর্ণ বাস, ফিটনেস নেয় এমন বাস বা অচল বাসকে তারা আবার রং টং করে গ্রিন ক্লাস্টারের নামে চালিয়ে দিই। কোনো রকম হয়রানি হচ্ছে কিনা এই বিষয়গুলো আমরা দেখি। এর আগে 2021 সালে চালু হয় ঢাকা নগর পরিবহন, পরে নানা কারণে মুখ থুবড়ে পড়ে তা। নগরবাসীর ভোগান্তিহীন ভ্রমণ নিশ্চিত করতে পর্যায়ক্রমে 42টি রুটে 6টি ভিন্ন ভিন্ন রঙের বাস নামানোর পরিকল্পনা রয়েছে ডিটিসিএর। এতে করে যাত্রী হয়রানি বন্ধ ও যানজট কমে আসবে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2017 সালে স্বজনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার 5ম শ্রেণীর ছাত্রী। তবে সেই মামলার আসামি ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে।
অন্যদিকে নামের মিল থাকায় গ্রেপ্তার হয়ে জেল খাটছেন ব্যবসায়ী আইয়ুব আলী। তিনি এখন আছেন পাবনা জেলা কারাগারে। স্বজনদের দাবি, এই ঘটনায় কোনো সম্পৃক্ততা নেই আইয়ুবের। আসিয়া ধর্ষণের পর সামনে আসে এই প্রসঙ্গ। এ নিয়ে বিস্তারিত থাকছে সংবাদের পরের অংশে। যাচ্ছি পরের খবরে। নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচন কার্যালয়ে অর্থের বিনিময়ে নাগরিক তথ্য পাচারের অভিযোগে 2 কর্মচারীকে আটক করা হয়েছে। বুধবার বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের 4 সদস্যের তদন্ত কমিটি এই অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন উপজেলা নির্বাচন কার্যালয়ের ডেটা এন্ট্রি অপারেটর নাহিদুল ইসলাম ও স্ক্যানিং অপারেটর আশিকুল ইসলাম। উপজেলা নির্বাচন কর্মকর্তা দিন মোহাম্মদ রাসেল জানান, অর্থের বিনিময়ে নাগরিক তথ্য হস্তান্তর করে আসছিল অসাধু একটি চক্র। বিষয়টি জানার পর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে তদন্তকালে অভিযোগের সত্যতা পাওয়ায় 2 কর্মচারীকে আটক করা হয়। আশিকুল ইসলামের বিকাশ অ্যাকাউন্টে গত 6 মাসে 12 লাখ টাকা ও নাহিদুল ইসলামের অ্যাকাউন্টে 2 লাখ টাকা লেনদেনের প্রমাণ পাওয়া যায়। ঠাকুরগাঁওয়ে অপহরণ করে 25 লাখ টাকা মুক্তিপণ আদায়ের 25 দিন পর তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে সদর উপজেলার শিবগঞ্জের বিট বাজার এলাকায় মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত 23শে ফেব্রুয়ারি রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন মিলন। ওই দিন রাতেই ছেলের মুক্তিপণের জন্য 25 লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। পরে গত 9ই মার্চ মুক্তিপণের 25 লাখ টাকা দেন মিলনের বাবা। এ সময় মুক্তিপণের টাকা দিয়েও ছেলেকে না পাওয়ায় পুলিশকে জানায় পরিবার। পরে বুধবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় মিলনকে অপহরণের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য মতে বিট বাজার এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলনকে অপহরণ করে চক্রটি। এ নিয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, সবশেষ কি অবস্থা সেখানে, পুলিশ কি বলছে? পুলিশের এই মুহূর্তে আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাইনি। তবে আজ ভোর রাতের এই ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বিট বাজার এলাকা থেকে কিন্তু এই মিলনের পরিত্যক্ত মরদেহ উদ্ধার করে একটি টয়লেটের থেকে। তারপরে কিন্তু এই লাশ এখন মিলনের লাশ বর্তমানে ঠাকুরগাঁও সদর থানায় রয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু এটি পুলিশ আনুষ্ঠানিকতা শেষ করেই মর্গে পাঠাবেন। মর্গ থেকে পোস্টমর্টম রিপোর্ট হওয়ার পরে কিন্তু এই মিলনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করবেন। আমরা যেটুকু জানতে পেরেছি, এই মিলনের সাথে যিনি গতকাল রাতে অর্থাৎ বুধবার রাতে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। একজনের নাম হচ্ছে সেজানের বাড়ি এর পিছন থেকেই কিন্তু এই মিলনের মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং এই সাথে কিন্তু মিলন সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই 2 জনের তথ্যের ভিত্তিতে কিন্তু তার মরদেহটি উদ্ধার করে। আমরা যতটুকু জানতে পেরেছি, এই গ্রেপ্তারকৃত সেজান এক সময় স্কুলের সহপাঠী ছিলেন মিলনের। তারা কিন্তু মোহাম্মদপুর কারিগরি বিদ্যালয়ে কিন্তু একসাথে পড়ালেখা করতেন। এরপরে কিন্তু মিলন দিনাজপুর পলিটেকনিক থেকে পড়ালেখা শেষ করে এবং এই মিলনের বন্ধুই সেজান অনলাইনের প্রেমের ফাঁদে ফেলে কিন্তু তাকে 23শে ফেব্রুয়ারি অপহরণ করে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পিছন থেকে। এরপর থেকেই কিন্তু সেজান তার পরিবারটির সাথে কিন্তু বিভিন্নভাবে যোগাযোগ রেখেছিলেন। তাকে অপহরণ করার পরেও কিন্তু সেজান সাংবাদিক পরিচয়ে এই মিলনের বাড়িতে গিয়েছেন, তার বিভিন্ন খোঁজখবর নিয়েছেন। এক পর্যায়ে তার বাবার কাছ থেকে কিন্তু বাধ্য করে 25 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করেছিলেন এবং তারা বলেছিলেন পুলিশকে জানালে কিন্তু তারা মিলনকে হত্যা করবেন। এই একমাত্র ছেলেকে ফিরে পাবার আশায় কিন্তু সয় সম্বল বিক্রি করে কিন্তু এই অপহরণকারীদের হাতে চলন্ত ট্রেনে পীরগঞ্জের মিলনের বাবা তার ছেলের ফিরে পাওয়ার জন্য কিন্তু টাকাটি হস্তান্তর করেছিলেন। তারপরেও কিন্তু গত রাতে বুধবার রাতে কিন্তু খবর পান যে তার ছেলেকে হত্যা করা হয়েছে। আমরা হয়তো আজকের দিনের মধ্যে হয়তো
পুলিশ এটি আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে আমরা জানতে পারছি। ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। নওগাঁয় ডাকাতির পর পালাতে গিয়ে পুলিশের ধাওয়ায় ট্রাক উল্টে এক সন্দেহভাজন ডাকাতের মৃত্যু হয়েছে। এ সময় আরও 2 ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় সদর উপজেলার এনায়েতপুরের একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করা হয়। এ সময় তাদের চিৎকারে আশপাশের মানুষ বেরিয়ে এলে ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ও নওগাঁ সদর থানা পুলিশ 6টি স্থানে ব্যারিকেড দেয়। এ সময় ডাকাতরা পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় শিবপুর এলাকায় তাদের ট্রাক উল্টে যায়। এতে ঘটনাস্থলে 3 জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান একজন। ঈদের রেলযাত্রা নির্বিঘ্ন করতে শেষ সময়ের তোড়জোড় চলছে রেলওয়ে কারখানাগুলোতে। ইঞ্জিন মেরামত থেকে শুরু করে কোচগুলোকে নতুন রূপে সাজানো হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই নতুন কোচ ও ইঞ্জিন সরবরাহ হবে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। ঈদকে সামনে রেখে অধিক যাত্রী পরিবহনে বগি মেরামত, রং করা সহ নানা কর্মযজ্ঞে ব্যস্ত সৈয়দপুর রেলওয়ে কারখানা। ঈদ উপলক্ষে রেলবহরে যুক্ত হচ্ছে 135টি কোচ। এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে 103টি। কারখানা কর্তৃপক্ষ বলছে কয়েকদিনের মধ্যেই বাকি কোচগুলো দেয়া হবে সংশ্লিষ্ট বিভাগকে। এই গাড়িগুলো অপারেটিং বহরে যোগ হলে পরে সেগুলো বাড়তি কোচ হিসেবে সংযোজিত হবে এবং তা দ্বারা ঈদের অতিরিক্ত যাত্রী হ্রাস কাটানোতে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারবে। লোকবল সংকট থাকলেও ঈদে যাত্রী সেবা দেওয়ার বিষয়টি মাথায় রেখেই অতিরিক্ত কাজ করছেন শ্রমিক কর্মচারীরা। স্বাচ্ছন্দ্যবোধ একটা যাত্রা উপহার দেওয়ার জন্য আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। যত সংখ্যক লোকবলে আমাদের দরকার তার 2-3 ভাগ লোকই নাই। শুধু সৈয়দপুর নয়, এমন চিত্র দিনাজপুরের পার্বতীপুরের লোকোমোটিভ কারখানায়ও। ঈদকে সামনে রেখে 13টি রেল ইঞ্জিন মেরামতের লক্ষ্যে কাজ করছেন শ্রমিকরা। হস্তান্তর হয়েছে 9টি। আমরা অন্যান্য অতিথিদের যে কোনো সময়ের চেয়ে অধিক পরিমাণ লোকোমোটিভ আউটরান দিতে সমর্থ হয়েছি। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে এবং আশা রাখি এই লোকোমোটিভ আমাদের রেলবহরে যুক্ত হয়ে লোকোমোটিভের সংখ্যা বৃদ্ধি করেছে এবং লোকোমোটিভের সংকট অনেকটাই কমে আসবে। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতেই কারখানাগুলোতে কর্মব্যস্ততা বেড়েছে শ্রমিকদের। লোকবল সংকটেও ঈদে যাত্রী সেবার বিষয়টি পেয়েছে গুরুত্ব। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যাত্রী সংকটে লোকসান এড়াতে বরিশাল ঢাকা নৌরুটে এবার ঈদ স্পেশাল সার্ভিস থাকছে না। যাত্রীদের ভিড় বাড়লে লঞ্চ ঘাটে আনবেন মালিকরা। এদিকে অধিকাংশ বাসের টিকিট বিক্রি হয়েছে। টিকিট কালোবাজারি রোধে বাস মালিকরা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ঈদের 15 দিন আগে বরিশাল ঢাকা নৌরুটে প্রতিদিন 28 থেকে 32টি লঞ্চ চলাচলে বিশেষ সার্ভিস ঘোষণা করা হতো। এবছর তা থাকছে না। পদ্মা সেতু চালুর পর গত বছর লোকসান হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নগরীর লঞ্চ অফিসগুলোতে যাত্রীদের নেই কোনো চাপ। প্রতি বছর যেখানে কমপক্ষে 3 থেকে 5 লাখ যাত্রী হয়, সেখানে এ পর্যন্ত কোনো টিকিটের চাপ নেই। ঈদযাত্রায় চলবে 18টি লঞ্চ। পদ্মা সেতুর কারণে হয়তো চাপটা কমে গেছে। এখন আমরা পাইনি, শিডিউলও পাইনি আমরা। লঞ্চের যাত্রী বেশি আছে, আরও লঞ্চের সাথে যুক্ত হবে। কিন্তু যদি কোনো যাত্রীর উপচে পড়ার চাপ না থাকে, তাহলে আর নতুন করে লঞ্চ 6টা বা 7টার পরে আর কোনো লঞ্চ যুক্ত হবে না। এখনও লঞ্চে যাত্রী বাড়ার আশা করছে বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ। কোম্পানিগুলো ঈদযাত্রায় লঞ্চ প্রস্তুত রেখেছে, তবে লোকসানের ভয়ে আগাম ঘোষণা দিচ্ছে না। আমরা কিন্তু মোটামুটি একটা প্রস্তুতি নিয়েছি এবং আমাদের সদরঘাটও কিন্তু একটা বিশাল বহর তারা অলরেডি প্রস্তুত যে এই যাত্রীর চাপ মোকাবেলার জন্য। আর আমি যতটুকু জানি ভিতরে লঞ্চ মালিকরাও মোটামুটি তারা প্রস্তুতি নিচ্ছে। এদিকে ঢাকা বরিশাল রুটে ঈদের সময় প্রতিদিন 700 থেকে 800 বাস চলাচল করবে। বেশিরভাগ গাড়ির টিকিট বিক্রি হয়ে গেছে। কোনো বর্ধিত মূল্যে কোনো টিকিট দেওয়া হবে না এবং কালোবাজারি হবে না। 60 থেকে 800 গাড়ি যাতায়াত করবে। কোনো গাড়ি যদি কোনো রকমের অবৈধ পন্থা অবলম্বন করে, তার পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করিয়ে দেওয়া হইবে। টিকিটের কালোবাজারি রোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বাস মালিক সমিতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ সামনে রেখে ব্র্যান্ড শোরুমগুলোতে ভিড় করছেন মানুষ। প্রিয়জনের জন্য কিনছেন পোশাক, জুতা সহ প্রয়োজনীয় নানা সামগ্রী।
ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন পণ্যে অফার দিচ্ছেন বিক্রেতারা। আর একই ছাদের নিচে ছোট বড় সবার পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারাও। রাজধানীর মিরপুর 10 নম্বরে থাকেন মরিয়ম আহমেদ। ঈদ শপিংয়ে এসেছেন মিরপুর পল্লবীর রাইজ শোরুমে। পরিবারের সদস্যদের জন্য খুঁজছেন পছন্দের পোশাক। ছেলেরা রোজার ঈদ তো পাঞ্জাবিটাই বেশি পছন্দ, পাঞ্জাবিটাই প্রেফার করে, পাঞ্জাবিটাই বেশি নেব। আর এমনি শার্ট প্যান্ট গেঞ্জি এগুলো তো নিতে হয়। তার মতো অনেকেই পছন্দের পোশাক কিনতে ভিড় করছেন ব্র্যান্ড শোরুমে। এক ছাদের নিচে ছোট বড়দের পোশাক পেয়ে স্বস্তি প্রকাশ করছেন তারা। চার পাঁচে না গেলে আর ভালো পাঞ্জাবি পাওয়াটা সম্ভব হচ্ছে না। এই জায়গায় রাইজের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। যেহেতু পছন্দসই পাঞ্জাবিটা সাধ্যের মধ্যে কিনতে পেরেছি, তো এই চিন্তা নিয়ে এসেছি যে মেবি এবারও রাইজ থেকে কিনতে পারবো। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে ঈদে সব বয়সীদের জন্য রাইজ নিয়ে এসেছে মানানসই পোশাক। মেয়েদের জন্য 1 পিস, 3 পিস, পাকিস্তানি কুর্তি, ডেনিম প্যান্ট সহ রয়েছে অলংকারের সংগ্রহ। আর ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, শার্ট, কাতুয়া। রয়েছে শিশুদের কালেকশনও। আমাদের জেন্টস কালেকশনের ভিতরে সবথেকে বেশি প্রিমিয়াম পাঞ্জাবি আর প্রিমিয়াম যে পাঞ্জাবিগুলো, পাঞ্জাবির চাহিদাটা একটু বেশি থাকে। নর্মালি অন্যান্য জিনিসের চাহিদা আছে। মেয়েদের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম জিনিসটা হচ্ছে লাক্স। সেখানে আমাদের আনস্টিচ আছে, স্টিচ আছে, ইভেন হচ্ছে আমাদের কিছু এথনিক কালেকশন আছে, যে এথনিকগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল যে 1 পিসগুলো ওগুলো। ক্রেতাদের আকর্ষণ করতে ব্র্যান্ডগুলো দিচ্ছে নানা অফার। বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য রাইজ রেখেছে 12% পর্যন্ত মূল্য ছাড়। বাংলালিংক ইউজার এক লিমিট আছে, যারা এই লিমিটটা ওভার করে তারা বাংলাদেশ অরেঞ্জ ক্লাবের মেম্বার হয়ে যায়, তখন তারা এই ডিসকাউন্টটা পায়। এবং বাংলালিংক অরেঞ্জ ক্লাবের মেম্বার যারা, তারা সবাই জানে যে রাইজে ডিসকাউন্ট আছে 12%। ঈদের আগের দিন পর্যন্ত দেশব্যাপী রাইজের 30টি শোরুমে এ সুবিধা পাবেন ক্রেতারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোজার অর্ধেকের বেশি পেরিয়ে গেলেও এখনও জমে ওঠেনি রাজধানীর ফুটপাতে ঈদের কেনাকাটা। তবে বিক্রেতাদের আশা কয়েকদিন পরেই জমে উঠবে ফুটপাতের ঈদের বাজার। এদিকে ক্রেতারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার পণ্যের দাম বেশি। ঈদের কেনাকাটা করতে গাজীপুর থেকে ঢাকা শহরে এসেছেন স্কুল শিক্ষক সালে আহমেদ। রাজধানীর শপিং মলগুলোতে দাম বেশি হওয়ায় পোশাক কিনতে ফুটপাতের দোকানে তিনি। সাধ্যের মধ্যে পণ্য কিনতে ঘুরছেন এক দোকান থেকে আরেক দোকানে। অন্যান্য বছর আরও জাম থাকে, ফুটপাতে যে মাল কিনে বেশি করে, এবার একটু কম। এসব দোকানে ছোটদের বিভিন্ন পোশাক পাওয়া যায় 50 থেকে 500 টাকার মধ্যে। বড়দের শার্ট ও টি শার্ট 100 টাকা থেকে শুরু করে 500 টাকাতেও বিক্রি হয়। পোশাকের পাশাপাশি মানভেদে 300 থেকে 1200 টাকার মধ্যে জুতাও পাওয়া যাচ্ছে এসব দোকানে। আগের বার তো একটু দাম বেশি, এবার দাম বেশি, মানে যেটা কিনছে এটা পিছে 100 টাকা বেশি নিছে। এবার এত পরিমাণে দাম চায়, একটা জুতার দাম এতটাও না, ওনারা যতটা দাম চায় গতবার থেকে একটু বেশি আছে প্রাইসটা। আমরা মধ্যবিত্তদের বাজেট সর্বোচ্চ 1500 থেকে 2000 টাকা, তা আমরা তো অত টাকা দিয়ে মার্কেট করা সম্ভব না। এদিকে ব্যবসায়ীরা বলছেন এখনও তেমন ক্রেতা নেই প্রত্যাশা অনুযায়ী বেচা বিক্রি। অনেকেই পণ্য দেখছেন তবে কিনছেন না। রমজানের শেষের দিকে বেচা বিক্রি বাড়বে বলে প্রত্যাশা তাদের। প্রত্যেক বছর যেরকম মানে এই সময় আমরা দম ছাড়া টাইম পাই না, এখন ওই সারাদিনে 10 জোড়া বেশি নেই। মার্কেটে যে মালটা আপনার 1000 চলে, এখানে আমাদের মার্কেটে 500 বা 600 টাকা। মালের কোয়ালিটি এক স্থান ভিন্ন, বেচা কিনে খুব কম। গতবারের থেকে এবার খুবই খারাপ। আশা করতেছেন বাড়বে এরকম? ইনশাল্লাহ তো অবশ্যই বাড়তে পারে। জোড়া 500। স্বল্প আয়ের মানুষের কেনাকাটার জন্য স্বস্তির জায়গা রাজধানীর এই ফুটপাতগুলো। ঈদের কেনাকাটার জন্য চাঁদ রাত পর্যন্ত খোলা থাকবে দোকানগুলো। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।